আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি সকালে নাস্তার পর থেকে। তো নাস্তা খেয়েছি, তারপরে চা খেয়ে নিচ্ছি, আর সেখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর এই ফাঁকে আমাদের একজন মেহমান আসছে, অবশ্য একজন কি বলে পরীক্ষার্থী আর কি, যে পাশ করেছে, তার মিষ্টি নিয়ে আসলো। মাইনের ফ্রেন্ড তো বাসায় মিষ্টি নিয়ে আসলো, আর সেটাই টেবিলে, আর আমিও চা খাচ্ছিলাম, আর ওকেও কিছু দিয়েছিলাম। তো অবশ্য তেমন কিছু খায় নাই, একটা মিষ্টি খেয়েই চলে গিয়েছে। তো সেখান থেকে ভিডিওটা শুরু। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন, এবং অনুরোধ রইল শেষ পর্যন্ত সাথে থাকবেন প্লিজ। দয়া করে কেউ টেনে টেনে দেখবেন না, এতে যারা ইউটিউবার আছেন তাদেরও ক্ষতি, আমারও ক্ষতি। তাই আমার অন্যের ক্ষতি করতে গিয়ে বা আমার ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতিটা অবশ্যই ডেকে আনবেন না। তো আমাদের আজকের নাস্তা ছিল ফ্রাইড রাইস, বাংলা ফ্রাইড রাইস, যেটা আমাদের গ্রাম্য পদ্ধতিতে যে ফ্রাইড রাইসটা করা হয় বা ভাত ভাজা করা হয় সেটা। তো একাল সেকাল দুই কাল মিলিয়ে কিন্তু ফ্রাইড রাইসটা করেছি। ভাতটা ভেজেছি, যেমন সয়া সস, কেচাপ টেচাপ সব কিছু দিয়েই করেছি। তারপরে একটু হলুদ দিলাম, যেহেতু আগের দিনে হলুদ দিয়েই ভাতটা ভাজা হতো, তো হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি শুধু ডিম, আর হচ্ছে গিয়ে একটা টমেটো, আর তেমন কিছুই দেই নাই। তারপরে সেটাই খেয়ে নিয়েছিলাম। আর এটা অবশ্য থেকে গিয়েছিল, এটা মেয়ের জন্য রেখেছি, ও অবশ্য খায় নাই, রেখেছি যা। তো বিকেলবেলা বা সন্ধ্যা মাইন অবশ্য খেয়ে ফেলেছে। তো তারপরে চলে আসছে রান্নায়। তো আজকে কিন্তু আমাদের মেহমান আসবে, আর অবশ্যই আমার থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে আমাদের মেয়ে আর মেয়ের জামাই আসবে। তো তাদের জন্যই কিছু আয়োজন, হঠাৎ করেই শুনতে পেলাম যে তারা আসবে। আর এদিকে আমাদের খান সাহেব তো অসুস্থ, উনিও বাজার যেতে পারতেছেন না। তো যাই ছিল বাসায় সেটা দিয়েই মেহমানদারি করে নেব, এই আর কি। তো গরু মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম, এক চুলায় ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন যেটা নাড়তেছি এটা হচ্ছে গিয়ে কাবাবের জন্য, মুরগির মাংস দিয়ে কাবাব বানাবো। তো ডাল সহ সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সব ধরনের মশলা দিয়ে। তো এই তো গরু মাংসটাও বসিয়ে দিয়েছিলাম, সেটাও কষানো হচ্ছে। আর হচ্ছে গিয়ে মুরগি কেটে রেখে দিয়েছি, রোস্ট করব, চিংড়ি মাছের মালাইকারি করব, করলা ভাজি করব। তারপরে পেঁয়াজ টেয়াজ যা যা ছিল সব কিছু কেটে নিয়েছি, সালাদের জন্য শশাগুলিও ছিলে রেখে দিয়েছি। মেয়ে বাসায় থাকলে হয়তো বা ওর সাহায্য নিতাম, যেহেতু ও বাসায় নেই, ওরও স্কুল ছিল, ও স্কুলে চলে গিয়েছিল, আসবেও সেই 12টার দিকে। আর হচ্ছে গিয়ে ছেলে অবশ্য বাইরে গিয়েছে, ও যে ফ্রেন্ড এসেছিল তার সাথে অবশ্য যায় নাই, পরে গোসল করে বের হয়ে গিয়েছে। তাদের আবার নতুন একটা সংস্থা আছে, সেই সংস্থা থেকে বা গরিব দুঃখীদেরকে খাবার টাবার দেয়, এই সেই করে আর কি। তো আজকে অবশ্য পানি দিবে, যেহেতু প্রচুর গরম পড়তেছিল, তো পানি বলতে শরবত বিতরণ করবে। তো তার জন্যই সেও আজকে গেল, অন্যান্য সময় সে অবশ্য তেমন একটা যায় না। এই নিয়ে মোট 2 দিন সে গেল আর কি। যদিও সে এই মানবিক প্রজন্মের যুগ্ম সাধারণ সম্পাদক, কিন্তু সে অবশ্য তেমন একটা যায় না, কারণ আমি অবশ্য যাইতে দেই নাই আর কি। অনেক দূর দূরান্তে যেতে হয়, তার জন্য অবশ্য আমি দেই নাই। আর সে গরমে এমনিতেই অস্থির হয়ে যায়, তার জন্য। তো আজ অবশ্য যেহেতু যেতে চাইলো, তার জন্য দিয়ে দিলাম। তো সেও গেল, সেও বাসায় নেই, তার বাবারও শরীর বেশি ভালো নেই, সেও ডাক্তারের কাছে গিয়েছে, গতকাল একবার গিয়েছে, আজও গিয়েছে। তো আমি বাসায় একা হাতেই সব কিছু ম্যানেজ করে নিচ্ছিলাম। তো আস্তে আস্তে অবশ্য মাঝে মাঝে মনে হয় কি একা কাজ করাই ভালো, আর একা খুব সুন্দর মতো কাজগুলোকে গোছানো যায়। আর আমার কাছে তো তাই মনে হয়, 2-3 জন হলে মনে হয় যেন এক একজনের কাজ এক এক রকম, এক একজনের কাজের ধারা গতি সব কিছুই আলাদা আলাদা থাকে। তার জন্য নিজের কাজগুলো নিজে একা করলেই মনে হয় বেশি ভালো হয়। তো রান্নাও করতেছিলাম, আবার ফাঁকে আমি অবশ্য রান্নার ঘরটারও গুছিয়ে এসেছি। যদিও সকালে নাস্তা খাওয়ার আগেই আমি অবশ্য ঘরটা গুছিয়ে নিয়েছিলাম, তারপরেও বালি তো যে পরিমাণে উড়ে আসে ঘরের মধ্যে, আমাদের ক্লান্তি আছে বা আমাদের একটু হলেও একটু রেস্ট আছে, কিন্তু বালির রেস্ট নেই। তো সে অবশ্য এসে আমাদের সব কিছুর উপরে হানা দেয়। তো সেগুলো আবার মোছামুছি করতে হচ্ছিল, যেহেতু জামাই আসবে, তো একটু তো অন্যরকম ভাবে একটু ঘরটাকে গুছিয়ে নিতে হয়, যতটুকু আছে আর কি। আর আমার তো তেমন কোনো কিছু নাই, যতটুকু আছে ততটুকু একটু পরিচ্ছন্ন করেই নিয়েছিলাম এই আর কি। তো আমার এক চুলা কিন্তু গরু মাংসটা হচ্ছে, প্রায় হয়েও গিয়েছে। আর আরেক চুলা কিন্তু আমি যে রোস্ট বসিয়ে দিলাম, আর মুরগি, তারপরে হচ্ছে গিয়ে ডিম, আলু, সেগুলো তো আমি আগেই ভেজে নিয়েছিলাম, আর গরু মাংসের সাথে আলুটা অবশ্য ভেজেই দিয়েছি। তো রোস্ট আর ডিমটা আমি একসাথেই রান্না করে দিলাম আর কি, যেহেতু একই উপকরণ, একই সব কিছু, কেবল আলাদা করে নেব আর কি, যখন বাটির মধ্যে বেড়ে নেব তখন।
আর ডিমের কোরমা আর মুরগির কোরমা দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। তো কয়েকটা একটু বেরেস্তা দিয়ে দিলাম, কয়েকটা আলু বোখারা দিয়ে দিয়েছি, আর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ফাঁকে অবশ্যই আমি একটু ঘি দিয়েছি, একটু কেওড়া জলও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো এটা হয়ে যাওয়ার পর আমি আবার অন্যান্য রান্নাগুলোও করে নেব, যেমন চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের মালাইকারিটা করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আমার কি বলে করলা ভাজিটা করতে হবে, তো সেটাও করে নেব। যেহেতু গরু মাংসটা হয়ে গেল আর সেটা নামিয়ে নিয়েছি, তো ওই ছোলাটা তো এখন খালি, তার জন্য আমি ওই ছোলা কিন্তু আবার পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপরে যা যা মশলা দেওয়া সব কিছু দিয়ে দেবো, একটু রসুন পেস্ট, একটু আদা পেস্ট, আর হচ্ছে গিয়ে জিরা ধনিয়ার গুঁড়া, হলুদ আর দিচ্ছি না, লবণ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তারপরে অবশ্য আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম একটু নারকেল আর পেঁয়াজ, তো সেটা দিয়ে আমি কিন্তু মালাইকারিটা রান্না করে নেব। কে কীভাবে রান্না করেন ঠিক আমি জানি না, তবে এখানে নারকেলের দুধটা দিলেই ভালো হয়, তবে আমি অল্প পরিমাণে নারকেল দিয়ে বেশিভাবে মানে একেবারে মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। যেহেতু আমার টাইমও শর্ট, আমি এখন যদি নারকেলের দুধটা নিতে যাই তাহলে অনেকক্ষণ টাইম লাগবে, তার জন্য এই পদ্ধতিতে করে ফেললাম আর কি। তো এইভাবেই ঝটপট করে নিচ্ছি। আর যে বললাম এক হাতে সব কিছু কাজ করতে হচ্ছে, তার জন্যই। তো এক হাতে করলে একটা সুবিধা কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কাজগুলো আপনার ধারাবাহিকভাবে আপনি কিন্তু গুছাতে পারবেন, সেটা অন্য কেউ থাকলে একটু হিজিবিজি হয়েই যায়। তো হয়তো বা মেয়ে যদি থাকতো, মেয়েকে হয়তো বা বলতাম যে ঘরটা গুছিয়ে নেওয়ার জন্য, আর হয়তো বা ফার্নিচারগুলো একটু মুছে টুছে নেওয়ার জন্য, আর যিনি ঘর মোছেন তিনি তো এসে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছিয়ে নেবেন। তো এই কাজগুলি যা করাতাম আর কি মেয়ে থাকলে। আর রান্নার কাজগুলিও কাটাকুটি বা ধোয়া পালা সেগুলো আমিই করে নিতাম। আর আমার রান্নাঘরে আমার জিনিসপত্র দিয়ে আমি এমনভাবে গুছিয়ে নিয়েছি যে আরেকজন থাকলে কিন্তু একটু অসুবিধাই হয়ে যায় আর কাজ করতে। যেমন আমি রান্না করতেছি, আরেকজন যদি ধোয়া ফালা কাজ করতে যায় তাহলে একটু অসুবিধা হয়ে যায়। অনেকে হয়তো বা আমার যে ভিডিওগুলো যদি দেখে থাকেন, রান্নাঘরের যে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে আমার সিঙ্ক আর চুলার এরিয়াটা কিন্তু খুব কাছাকাছি, আর ওখানে ওইভাবে কিন্তু পানিটা ছিটায়, আর সিঙ্কের জায়গাটাও খুব ছোট, তার জন্য। তো আমি কাজ করতে করতে আমি অভ্যস্ত, তার জন্য আমি আমার মতো করে এই কাজটা করে নিই। তো যাই হোক, একা মানুষ আমি, যেহেতু আমাকে একাই করতে হবে, সেটাই স্বাভাবিক। তো আর এদিকে আমার কিন্তু রোস্ট হয়ে গেল, আমি যে ডিম আর মুরগি একসাথেই করে নিলাম, আর এটা একটা আলাদাভাবে রান্না করেছি, একভাবেই রান্না করে নিলাম। তা আপনারা চাইলে এভাবে করে নিয়ে আলাদা করে নিতে পারেন, আর যদি একভাবে একসাথে রাখতে চান তাহলে একসাথেও রাখতে পারেন, সেটা আপনাদের যার যার ব্যাপার। তো আরেক চুলে কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। পেঁয়াজের বেরেস্তা হয়ে যাওয়ার পর আমি ওই পাতিলেই কিন্তু আমি পোলাওটা বসিয়ে দেব। তো আর এদিকে তো যে চিংড়ি মাছের মালাইকারি যে মশলাটা, সেটা আমি কষিয়ে নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আর আলাদাভাবে আমি আর ভাজি নাই, এমনি দিয়ে দিলাম, সেটা এমনিতেই রান্না হয়ে যাবে। আর এই তো পেঁয়াজের বেরেস্তাটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে, তো সেটা তুলে নেব, যে পরিমাণ তুলে নেওয়ার, আর বাকিটুকু থাকবে সেটা পোলাওর সাথেই থেকে যাবে। তো আমি কিন্তু ওইভাবেই তেলটা দিয়ে দিয়েছি যাতে পোলাওটাও রান্না হয়ে যায় ওই তেলের মধ্যে। তো এভাবেই করে নিয়েছিলাম। আমার মেয়ের জামাই তো বলতেছি এতক্ষণ পর্যন্ত, আসলে মেয়ে হচ্ছে গিয়ে আমার ভাসুর মেয়ে আর কি। আমার মেজো ভাসুর বলতে আমার হাজব্যান্ডরা, ওনারা 3 ভাই, তো ওনাদের দ্বিতীয় ভাই যে, ও ভাইয়ের বড় মেয়ে আসবে, ওর নাম নোবা, ওর একটা বাচ্চা আছে রাফান, ভিডিওতে অবশ্যই দেখবেন শেষের দিকে। আর হচ্ছে গিয়ে ওর হাজব্যান্ড আর ও আসবে। তো হঠাৎ করে বলতেছিল, কাকি আপনাদের বাসায় আসবো। তো বললাম যে ঠিক আছে আসো। তো পরে অবশ্য ওর কাকা যখন শুনছে যে অসুস্থ, আসতে চাইছিল না, তো বললাম যে কাকা অসুস্থ, তাতে কি হয়েছে, আমি তো আছি, সমস্যা নেই, কাকা অসুস্থ থাকলে কি সুস্থ থাকলে কি তোমরা আসো। তার জন্য অবশ্য সে আসলো। আর জামাই যেহেতু নিজে মুখে বলছে আসার জন্য, আমি কীভাবে মানা করি, আমার কাছে তো ভালোই লাগতেছিল, কেউ নিজে ইচ্ছা আমার বাসায় আসতেছে। তো এদিকে কিন্তু আমার রান্নাগুলো মোটামুটি কমপ্লিট, করলা বা জিটো করে নিয়েছিলাম। তো ভাত চুলার উপর বসিয়ে রেখে আমি আবার চলে আসছি কাবাবগুলোকে রেডি করার জন্য। ব্লেন্ড করে নিয়েছিলাম, যা যা মশলা দিয়েছি সব দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে আমাদের আহবাব সাহেবও আসছে, ও ফোন দিয়েছে ওর আম্মুর ফোন থেকে ওকে নিয়ে আসার জন্য, তো ওর ফুফা গিয়ে ওকে নিয়ে আসছে। আর এই যে আমাদের রাফান, আমার নাতি, আমাদের নবার ছেলে, তো ওকে আবার ওর আম্মু খাইয়ে দিচ্ছিল। ও খাইতে গিয়ে তো 1-1.5 ঘন্টা লাগিয়ে দিয়েছে। বাচ্চারা যে কেন এমন করে ঠিক জানি না, আমার বাচ্চারা কিন্তু এমন করে নাই, ওরা মাশাল্লাহ ঝটপটেই খেয়ে নিত। তো আমি কিন্তু এদিকে ওকে খাবারটা দিয়ে, ওর আম্মু তো খাওয়াচ্ছেই রাপানকে, আর আহবাব সাহেব আমাদেরকে গল্প বলতেছে, ওর শক্তি আছে, ও সকালবেলা নাস্তা খাইছে, এখন আর ভাত না খেলেও চলবে, ও আমাদের এসব গল্প শোনাইতেছিল। আর এদিকে আমি যা যা রান্না করেছি সব কিছু নিয়ে আসছি। পোলাও, ভাত, 2ভাবে সালাদ করেছি, একটা হচ্ছে গিয়ে কুচি করে লবণ আর সরিষার তেল দিয়ে
ওইভাবে করেছি। আর একটা হচ্ছে আস্ত সালাদ, তারপর ডিমের কোরমা, আর হচ্ছে গিয়ে রোস্ট, চিংড়ি মাছের মালাইকারি, কাবাব, গরু মাংস আর করলা ভাজি। করলা ভাজিটা অবশ্য ডিম দিয়ে করেছি। তো এই ছিল আমার ছোট্ট আয়োজন, মানে যা পেরেছি আর কি করেছি, যেহেতু খান সাহেব অসুস্থ আর কি করব। আর সাথে অবশ্য আমাদের গিলন পানীয় ছিল। আর জামাই আবার আসার সময় মেয়ে জামাই আবার আসার সময় দধি, রসমালাই, তারপর হচ্ছে গিয়ে আপেল, মালটা এসব নিয়ে আসছে। তো ওরা আবার চলেও গিয়েছিল, তো ওদেরকে আবার টুকিটাকি কিছু খেতে দিয়েছিলাম বিকালে, তারপর ওরা চলে গিয়েছে। তো আজ এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।